কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের প্রথম সেমিস্টার ওয়ানে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের ওপর সাবলি রয়েছে, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স জি অথবা সিসি ওয়ান পেপারে তোমাদের যাদের সাবলি রয়েছে সিবিসিএস সিলেবাস অনুযায়ী, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের সাবলি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটি 15 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব মডিউল ওয়ান থেকে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয় বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএসের মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো। এরপর দেখে নাও মডেল ওয়ান থেকে মোস্ট ইম্পর্টেন্ট দুটি 15 নম্বরের কোশ্চেনের অ্যান্সার দেখে নাও। প্রথম কোশ্চেন রাখা হয়েছে, রাজনীতি সম্পর্কে মার্ক্সীয় বিশ্লেষণ ধারণাটি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট একটি 15 নম্বরের কোশ্চেন। অ্যান্সারে লিখবে প্রথম পয়েন্ট উত্তর, রাজনীতি সম্পর্কে মার্ক্সীয় ধারণা। প্রথম পয়েন্ট, সমাজবিজ্ঞানের আলোচনায় সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন। রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞানের একটি শাখা হলেও রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় কোনো সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি নেই। সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার পরিধি ও প্রকৃতি বৃদ্ধি পেয়েছে। তাই রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় নতুন দৃষ্টিভঙ্গির আবির্ভাব ঘটেছে। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় বিভিন্ন দৃষ্টিভঙ্গির মধ্যে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি অন্যতম গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি। কার্ল মার্ক্স ও এঙ্গেলস এই দৃষ্টিভঙ্গির মুখ্য প্রতিষ্ঠাতা। রাজনীতি সংক্রান্ত মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির গুরুত্বপূর্ণ দিকগুলি হলো, দেখো, প্রথম রয়েছে দ্বান্দ্বিক বস্তুবাদ। প্রথম পয়েন্ট, মার্ক্স দ্বন্দ্বমূলক বস্তুবাদের সাহায্যে মানব সমাজের উদ্ভব ও বিকাশ আলোচনা করেছেন। দ্বন্দ্বমূলক বস্তুবাদের মূল বক্তব্য হলো জগৎ বস্তুময়। বস্তু জগতের বস্তুগুলি সর্বদা পরিবর্তনশীল ও গতিময়। এই বস্তুর পরিবর্তন আসে বস্তুর অন্তর্নিহিত সব বিরোধের ফলে। বস্তুর এই পরিবর্তন পরিমাণগত দিক থেকে গুণগত দিকে পরিচালিত হয়। আবার বস্তুর আত্মা সংস্কার করে নতুন বস্তুর আকার ধারণ করে ফিরে আসতে পারে। এরপর দেখো ক্ষয়ের দাগের পয়েন্ট রয়েছে ঐতিহাসিক বস্তুবাদ। সমাজ জীবন পাঠে দ্বন্দ্বমূলক বস্তুবাদের প্রয়োগ হলো ঐতিহাসিক বস্তুবাদ। ঐতিহাসিক বস্তুবাদের মূল বক্তব্য হলো বস্তুকে কেন্দ্র করে সমাজের পরিবর্তন হয়। বস্তু বলতে সমাজের উৎপাদন ব্যবস্থাকে বোঝায়। উৎপাদন ব্যবস্থার দুটি দিক রয়েছে, এক উৎপাদন শক্তি এবং দুই উৎপাদন সম্পর্ক। উৎপাদন সম্পর্ক বলতে বোঝায় শ্রমিকের শ্রম শক্তি, যন্ত্রপাতি ইত্যাদি। অন্যদিকে উৎপাদন শক্তি হলো উৎপাদক ব্যবস্থাকে কেন্দ্র করে মানুষের যে সম্পর্ক। উৎপাদন শক্তি ও উৎপাদন সম্পর্কের মধ্যে সঙ্গতি বজায় থাকলে উৎপাদন কার্য চলতে পারে। কিন্তু নতুন আবিষ্কারের ফলে উৎপাদন শক্তির উন্নতি ঘটে। ফলে উৎপাদন শক্তির সঙ্গে উৎপাদন সম্পর্কের সঙ্গতি থাকে না। ফলে তাদের মধ্যে বিরোধ দেখা যায়। ফলে উৎপাদন সম্পর্কের পরিবর্তন হয়। এই পরিবর্তনের ফলে সমাজ ব্যবস্থায় পরিবর্তন ঘটে। এরপর দেখো নেক্সট গয়ের দাগের পয়েন্ট রয়েছে ভিত্তি ও উপরিকাঠামো। মার্ক্স ঐতিহাসিক বস্তুবাদের আলোচনায় প্রসঙ্গে ভিত্তি ও উপরিকাঠামো নিয়ে আলোচনা করেছেন। মার্ক্স বলেছেন, সমাজের মূল ভিত্তি হলো অর্থনীতি। এই ভিত্তির ওপর গড়ে ওঠে সমাজের উপরিকাঠামো। উপরিকাঠামো হলো রাজনীতি, মতাদর্শ, আইন, আদালত, পুলিশ, ধর্ম, সাহিত্য প্রভৃতি। সমাজের ভিত্তি তথা অর্থনীতির পরিবর্তন হলে তার প্রভাব উপরিকাঠামোর উপরেও পড়ে এবং উপরিকাঠামোর ও পরিবর্তন হয়। নেক্সট পয়েন্টে রাখা হয়েছে ঘদাগে শ্রেণী ও শ্রেণী সংগ্রাম। মার্ক্সীয় রাজনৈতিক তত্ত্বের শ্রেণী সংগ্রামের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। মার্ক্স ও তার বন্ধু এঙ্গেলস তাদের বিখ্যাত গ্রন্থ কমিউনিস্ট ম্যানিফেস্টোতে বলেছেন, আজ পর্যন্ত যতগুলি সমাজ দেখা গেছে তাদের সকলের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। মার্ক্সবাদীরা পুঁজিবাদী সমাজে পুঁজিপতি শ্রেণীর বিরুদ্ধে সর্বহারা শ্রমিক শ্রেণীর সংগ্রামকে তিনটি ভাগে ভাগ করেছেন, যথা এক অর্থনৈতিক, দুই রাজনৈতিক, তিন মতাদর্শগত। এরপর দেখো প্রথম একের দাগের পয়েন্ট রাজনৈতিক সংগ্রাম। কাজের পরিবেশের উন্নতি, মজুরি বৃদ্ধি, কাজের সময় হ্রাস প্রভৃতির জন্য ধর্মঘট ও মিছিলের মাধ্যমে অর্থনৈতিক সংগ্রাম পরিচালিত হয়। এখানে একের দাগের পয়েন্টটি হবে অর্থনৈতিক সংগ্রাম। অর্থনৈতিক সংগ্রাম হবে একের দাগের পয়েন্ট এবং দুইয়ের দাগের পয়েন্টটি হবে রাজনৈতিক সংগ্রাম। এখানে দুটি পয়েন্ট মিস্টেক হয়েছে, লেখাটি ভুল হয়েছে, দুটি পয়েন্টে ভুল আছে। প্রথম একের দাগের পয়েন্ট হবে
অর্থনৈতিক অর্থনৈতিক সংগ্রাম, এবং দ্বিতীয় পয়েন্ট লিখবে রাজনৈতিক সংগ্রাম। দ্বিতীয় পয়েন্ট রাজনৈতিক সংগ্রাম তোমরা লিখবে। দেখো দ্বিতীয় পয়েন্ট এটি হবে রাজনৈতিক সংগ্রাম। অর্থনৈতিক দাবি দেওয়ার পাশাপাশি শ্রমিক শ্রেণীর মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়। শোষণের হাত থেকে স্থায়ী মুক্তির জন্য রাজনৈতিক শ্রেণী সংগ্রামের মাধ্যমে রাজনৈতিক উপায়ে শ্রমিক শ্রেণী বুর্জোয়া শ্রেণীর কাছ থেকে রাষ্ট্র দখল করে। এরপর দেখো 3 নম্বর পয়েন্ট মতাদর্শগত সংগ্রাম। রাজনৈতিক সংগ্রামের সঙ্গে মতাদর্শগত সংগ্রাম ও বিশেষভাবে জড়িত পুঁজিবাদী শোষণ সম্পর্কে সচেতনতায় এক বিশেষ মতাদর্শের জন্ম দেয়। সেই মতাদর্শের ভিত্তিতে শ্রমিক শ্রেণীর সংগ্রাম পরিচালিত হয়। এরপর দেখো নেক্সট পয়েন্ট উমদাগের রাষ্ট্রের প্রকৃতি। মার্ক্সীয় দর্শন অনুসারে আদিম সাম্যবাদী সমাজে ব্যক্তিগত সম্পত্তি ছিল না বলে রাষ্ট্রের উদ্ভব হয়নি। দাস সমাজে প্রথম ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব হয় এবং ব্যক্তিগত সম্পত্তিকে কেন্দ্র করে রাষ্ট্রের উদ্ভব হয়। সমাজের সম্পদশালী শ্রেণী রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে। সম্পদশালী শ্রেণী দুর্বল শ্রেণীগুলিকে শোষণ করার জন্য রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করে। পুঁজিবাদী সমাজের শোষণ পীড়ন যখন চরম পর্যায়ে পৌঁছাবে তখন সর্বহারা শ্রেণী বিপ্লবের মাধ্যমে পুঁজিপতি শ্রেণীকে হটিয়ে দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করবে এবং সর্বহারা শ্রেণীর একনায়কত্ব প্রতিষ্ঠা করবে। এই সমাজের শ্রেণী শোষণ শ্রেণী বৈষম্য থাকবে না, ফলে শ্রেণী শোষণের যন্ত্র রাষ্ট্রের প্রয়োজন ফুরিয়ে যাবে, রাষ্ট্রের অবলুপ্তি ঘটবে। এরপর 4 নম্বর দাগের পয়েন্ট বিপ্লব। মার্ক্সীয় দর্শন অনুসারে কোনো সমাজে যখন উৎপাদন শক্তির সাথে উৎপাদন সম্পর্কের দ্বন্দ্ব চরম আকার ধারণ করে তখন বিপ্লব সংগঠিত হয়। বিপ্লবের মাধ্যমে পুরাতন শাসক শ্রেণীর পরিবর্তে নতুন শাসক শ্রেণীর উদ্ভব হয়। নতুন শাসক শ্রেণী পুরাতন শাসক শ্রেণীর তুলনায় অনেক বেশি প্রগতিশীল হয়। সমাজে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রভৃতি ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটে। তবে বিপ্লবের সাফল্যের জন্য বিষয়গত শর্ত পূরণ করা অত্যন্ত আবশ্যক। এরপর নেক্সট পয়েন্ট সমালোচনা। মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে সমালোচিত হয়েছে। প্রথমত, সমালোচকরা বলেছেন রাজনৈতিক তত্ত্ব বলতে যা বোঝায় মার্ক্সবাদে তা নেই। বিভিন্ন সমস্যা আলোচনা করতে গিয়ে মার্ক্সবাদ রাষ্ট্র, রাজনৈতিক ক্ষমতা ইত্যাদি আলোচনা করেছে। দ্বিতীয়ত, সমালোচকরা বলেছেন মার্ক্সবাদ অর্থনৈতিক উপাদানের ওপর মাত্রা অতিরিক্ত গুরুত্ব আরোপ করেছে এবং অন্যান্য উপাদানের ভূমিকাকে অস্বীকার করেছে। এরপর দেখো সর্বশেষ পয়েন্ট মূল্যায়ন। সমালোচিত হলেও মার্ক্সবাদের গুরুত্বকে কোনোভাবে অস্বীকার করা যাবে না। মার্ক্সবাদ ঐতিহাসিক বস্তুর দৃষ্টিকোণ থেকে সমাজ পরিবর্তনের কারণ বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করেছে। মার্ক্সবাদ সমাজে কোনো অংশকে বিচ্ছিন্নভাবে আলোচনা করেনি। সমাজে পরিবর্তনের সঙ্গে সঙ্গে মার্ক্সবাদ সমৃদ্ধ হয়েছে। মার্ক্সীয় দৃষ্টিকোণ থেকে রাজনীতির আলোচনা করলে রাজনৈতিক ঘটনার অভ্যন্তরীণ ও বাহ্যিক সম্পর্ক জানা যায়। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রথম কোশ্চেনটির অ্যান্সার। এরপর দেখে নাও নেক্সট গুরুত্বপূর্ণ কোশ্চেন, রাষ্ট্রের সামাজিক চুক্তি মতবাদ বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনটির অ্যান্সার দেখো। উত্তরে লিখবে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদ। রাষ্ট্রের উৎপত্তি ও প্রকৃতি সম্পর্কে অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ মতবাদ হলো সামাজিক চুক্তি মতবাদ। গ্রিক দার্শনিক সক্রেটিস, সোফিস্ট দার্শনিক এবং বিভিন্ন দেশের প্রাচীন ধর্মগ্রন্থের আলোচনার সামাজিক চুক্তি মতবাদে অস্তিত্ব লক্ষ্য করা যায়। তবে সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীতে হবস, লক ও রুসোর হাতে সামাজিক চুক্তি মতবাদ জনপ্রিয়তার শীর্ষ স্পর্শ করেছিল। এরপর দেখো মূল বক্তব্য। সামাজিক চুক্তি মতবাদের মূল বক্তব্য হলো মানুষ চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি করেছে। সুদার অতীতে মানব সমাজে রাষ্ট্র ও সরকারের কোনো অস্তিত্ব ছিল না। রাষ্ট্রহীন এই অবস্থাকে প্রাকৃতিক অবস্থা বলা হয়। প্রাকৃতিক অবস্থায় মানুষের জীবনযাপন প্রাকৃতিক আইন দ্বারা নিয়ন্ত্রিত হতো, কিন্তু ধীরে ধীরে বিভিন্ন কারণে প্রাকৃতিক অবস্থায় মানুষের জীবন দুর্বিষহ ও অসহনীয় হয়ে পড়েছিল। এই অবস্থা থেকে মুক্তি পেতে মানুষ নিজেদের মধ্যে চুক্তি করে রাষ্ট্রের সৃষ্টি করেছিল। ফলে প্রাকৃতিক আইনের পরিবর্তে সৃষ্টি হলো রাষ্ট্রীয় আইন এবং প্রাকৃতিক অধিকারের পরিবর্তে মানুষ পেল রাষ্ট্র স্বীকৃত ও সংরক্ষিত অধিকার। এরপর প্রথম পয়েন্ট করে লিখবে হবস এর তত্ত্ব। হবস তার লেভিথিয়ান গ্রন্থে চুক্তি তত্ত্বের ব্যাখ্যা দেন। তার মতে রাষ্ট্র গড়ে ওঠার আগে মানুষ প্রকৃতির রাজ্যে বাস করত। প্রকৃতির রাজ্য একতা ছিল অশান্তি ও সংঘাত। আদিম মানুষ এই সংঘাতময় জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য উপায় খুঁজতে শুরু করে। তখন তারা নিজেদের মধ্যে চুক্তি সম্পাদন করলো এবং তাদের মধ্যে শক্তিমান ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা অর্পণ করলো। বিনিময়ে এই সার্বভৌম শক্তির কাছ থেকে তারা নিরাপত্তা লাভ করলো। হবসের মতে ভয়াবহ প্রাকৃতিক অবস্থায় অবসান থেকে জন্ম নিল রাষ্ট্র। নেক্সট পয়েন্ট লকের তত্ত্ব। লক তার 2 ট্রিটিজ অন সিভিল গভর্নমেন্ট
গভর্নমেন্ট নামক বিখ্যাত গ্রন্থের প্রকৃতির রাজ্যে যে বর্ণনা দিয়েছেন তার সঙ্গে হবসের প্রাকৃতিক অবস্থার মিল খুঁজে পাওয়া যায় না। তার মতে মানুষের জীবনযাত্রা নিয়ন্ত্রিত হয় প্রাকৃতিক নিয়মের দ্বারা। মানুষ প্রাকৃতিক জীবনে সম্পত্তি ও স্বাধীনতার অধিকার ভোগ করত। কালক্রমে প্রকৃতির রাজ্যে নানা অসুবিধা দেখা দিল। প্রাকৃতিক আইন ছিল অলিখিত, আইন ভঙ্গ করলে শাস্তি দেবার কেউ ছিল না। এই অসুবিধা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রাকৃতিক রাজ্যের সমস্ত মানুষ নিজেদের মধ্যে এক চুক্তি সম্পাদন করে এবং প্রতিষ্ঠা হয় রাষ্ট্র। নেক্সট পয়েন্ট, রুশোর তত্ত্ব। রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে কল্পিত প্রকৃতির রাজ্যে যে চিত্র আঁকা হয়েছে তা অনেক বেশি সুন্দর ও মনোরম। তার মতে প্রকৃতি রাজ্য মানুষের স্বর্গে বাস করত। প্রকৃতির রাজ্যে মানুষ স্বর্গে বাস করত। তাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ ছিল না। প্রকৃতির কোলে মানুষ ছিল মুক্ত, স্বাধীন ও সাহসী। কিন্তু জনসংখ্যা বৃদ্ধির ফলে শান্তি ও সাম্য বিনষ্ট হয়। এই অবস্থায় থেকে মুক্তি পেতে প্রকৃতির রাজ্য ছেড়ে মানুষ চুক্তির মাধ্যমে সমাজ সৃষ্টি করলো। চুক্তির দ্বারা জনগণ সার্বভৌম ক্ষমতা অর্পণ করলো সাধারণ ইচ্ছার উপর। জনগণের ইচ্ছার দ্বারা প্রতিষ্ঠিত হলো রাষ্ট্র। এরপর দেখো সমালোচনা। অনেক রাষ্ট্রবিজ্ঞানীরা সামাজিক চুক্তি মতবাদের সমালোচনা করেছেন। তাদের মতে তথ্যটি রাষ্ট্রের সঠিক ব্যাখ্যা দিতে পারে না। এক, এটি একটি অঐতিহাসিক মতবাদ। চুক্তির মধ্য দিয়ে রাষ্ট্র সৃষ্টি হয়েছে একথা ইতিহাস স্বীকার করে না। দুই, এটি অযৌক্তিক মতবাদ, কারণ সমাজ সৃষ্টির অনেক পূর্বে চুক্তির দ্বারা রাষ্ট্র সৃষ্টি হয়েছে, এটা নিছক কল্পনা। তিন, রাষ্ট্রের উদ্ভব যদি চুক্তির মাধ্যমে হলো তাহলে চুক্তি যারা করেছিল তাদের মৃত্যুর পর রাষ্ট্রের অবলুপ্তি ঘটত। এবং চার, এটি অসম্পূর্ণ মতবাদ, কারণ এই মতবাদের কেবল রাজনৈতিক চেতনাকে রাষ্ট্রের উদ্ভবের কারণ হিসেবে বর্ণনা করা হয়েছে। এরপর দেখো সর্বশেষ পয়েন্ট, উপসংহার। সমালোচিত হলেও সামাজিক চুক্তি মতবাদের গুরুত্বকে কোনোভাবে অস্বীকার করা যায় না। চুক্তি মতবাদ রাজতন্ত্রের ভিত্তিকে দুর্বল করেছে এবং গণতন্ত্রের ভিত্তিকে সুদৃঢ় করেছে। সামাজিক চুক্তির মতবাদ রাজনৈতিক সার্বভৌমিকতা, আইনগত সার্বভৌমিকতা ও গণসার্বভৌমিকতার ধারণা তুলে ধরেছে। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার। মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেন দুটির অ্যান্সার নিয়ে আলোচনা করা হলো। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক প্রদান করো এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও।